বাংলার মানুষ আর টিভি সিরিয়াল দেখছেন না, সিনেমা দেখছেন না, টিআরপি পড়ে যাচ্ছে। আর এর একটাই কারণ, মানুষ এখন নিউজ চ্যানেল দেখছে। নতুন মুখ্যমন্ত্রীকে আজকে কি চমক দিলেন, কালকে কি হলো, পরশু কি হবে? আপনারা যদি অনিল কাপুরের সেই বিখ্যাত নায়ক মুভি দেখেছেন, মনে আছে? একজন সাধারণ মানুষ হঠাৎ একদিনের জন্য সিএম হয়ে গেলেন, আর সেই একদিন পুরো সিস্টেম বদলে দিলেন। সেটা ছিল সিনেমা, কিন্তু এখন মনে হচ্ছে সেই গল্পটা রিয়েল লাইফে হচ্ছে, বাংলায়, নবান্নতে, এবং কিছুদিন পরে হয়তো রাইটার্স বিল্ডিংয়ে। মাত্র 15 দিন, এই 15 দিনে সিনিয়র পুলিশ অফিসার সাসপেন্ড, দুর্নীতি তদন্ত কমিশন গঠা, বছরের পর বছর আটকে থাকা মেট্রো চালু, চাকরির বয়সসীমা বাড়ানো, আয়ুষ্মান ভারত চালু, বিএসএফকে জমি হস্তান্তর, সিকিম করিডোর, একদম অ্যাকশন মোডে ফটাফট ডিসিশন হচ্ছে আর কাজও শুরু। এই লিস্টটা দেখলে একটাই প্রশ্ন মাথায় আসে, এগুলো কি সত্যিই মাত্র গত 15 দিনে হয়েছে, নাকি এগুলো ছিল সেই সব কাজ যা গত 15 বছরে হওয়ার কথা ছিল? আর সবচেয়ে বড় প্রশ্ন, বাংলার মানুষ বহু বছর ধরে একটা কথা বলতে পারেননি, আমি ভয় পাচ্ছি না। পাড়ায় কথা বলতে ভয়, ভোট দিতে ভয়, রাতে হাসপাতালে মেয়েকে পাঠাতে ভয়, এমনকি টলিউডেও ভয়। সেই বাংলায় কি এবার সত্যি কিছু বদলাচ্ছে? আসুন আজকের পর্বে সেটা দেখে নেওয়া যাক। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, নতুন মুখ্যমন্ত্রী প্রথম দিন এসেই তার পুলিশ ডিপার্টমেন্টকে একটা সহজ বার্তা দিয়েছেন। তিনি বলেন, পলিটিক্যাল অ্যাফিলিয়েশন দেখবে না, নির্ভয়ে কাজ করো। এইটা একটা খুবই বড় কথা। সাধারণত ক্রাইমের কোনো কালার হয় না, কিন্তু আমরা এটাই দেখে এসেছি যে বাংলায় ক্রাইম হলেই প্রথমে সেটাকে লাল, নীল, সবুজ, হলুদ এইসব রঙের খেলার সাথে জড়িয়ে দেওয়া হয়, যেন এটা হোলি চলছে। তারপর বোঝার চেষ্টা হতো যে সেই ক্রিমিনাল কোন রঙের, ভিকটিম কোন রঙের, এবং বিভিন্ন রং অনুযায়ী সেই ক্রাইমের আলাদা আলাদা ট্রিটমেন্ট হতো। তো এই পলিটিক্যাল অ্যাফিলিয়েশন ছাড়া নির্ভয়ে কাজ করার বার্তাটি খুবই ইম্পর্টেন্ট। প্রশাসন চালানো, গভর্নমেন্ট চালানো ইজ বিয়ন্ড পার্টি পলিটিক্স অ্যান্ড কালার। আমি যখন গভর্নমেন্ট চালাচ্ছি তখন আমার কাছে সবাই সমান। বাংলার পুলিশ ফোর্সের কাছে এই কথাটা নতুন ছিল, কারণ বহু বছর ধরে বাংলার থানায় একটা অলিখিত নিয়ম ছিল, কোন কেস নেবে, কোন কেস নেবে না, সেটা ঠিক করতো দলের লোক, অফিসার নয়, দলের লোক। থানার ওসি জানতেন, ডিএসপি জানতেন, এমনকি কমিশনারও জানতেন, কিন্তু কেউ মুখ খুলতেন না, কারণ মুখ খুললে ট্রান্সফার, আর ট্রান্সফার না হলে সেটা আরো বিপজ্জনক। সাধারণ মানুষ থানায় যেতেই ভয় পেতেন। কমপ্লেন করতে গেলে উল্টো হুমকি আসতো, তুমি কার লোক, কোন দলের সাথে আছো? এই প্রশ্নের উত্তর ঠিকঠাক না হলে এফআইআর হতো না। বাংলার মানুষ এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন, একটা গভর্নমেন্ট যেটা বলবে ল অ্যান্ড অর্ডার সবার জন্যই সমান। আর নতুন মুখ্যমন্ত্রী ঠিক সেটাই করলেন, এবং করলেন দ্রুত, অত্যন্ত দ্রুত। 11ই মে উনি মাত্র দুদিনের মধ্যে 3 জন আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন। শুধু 3 জন সাধারণ অফিসার নন, এদের মধ্যে ছিলেন কলকাতার ফর্মার পুলিশ কমিশনার, মনে আছে তো, বিনীত গোয়েল, তার সাথে ডিসিপি ইন্দিরা মুখার্জি এবং আরেকজন ডিসিপি অভিষেক গুপ্ত। এরা সবাই জড়িয়ে ছিল আরজিকর কেসে। আরজিকর মেডিকেল কলেজ 2024 সালে সেই ঘটনা, যেটা শুধু বাংলাকে নয় পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। আর তারপর যা হলো সেটা বলতেও কষ্ট হয়। সেই মামলায় অভিযোগ ছিল পুলিশ ঠিকমতো কাজ করেনি, এভিডেন্স নষ্ট করে দিয়েছিল, ভিকটিমদের পরিবারকে চাপ দেওয়া হয়েছিল, এমনকি টাকা দিয়ে চুপ করানোর চেষ্টাও হয়েছিল। এই অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা সাসপেন্ড হলেন, তদন্ত শুরু হলো। নতুন মুখ্যমন্ত্রী একটাই কথা বললেন, যারা রক্ষক ছিলেন তারাই ভক্ষক হয়েছিলেন, এবার হিসেব হবে। তো বাংলার মানুষ এইটাই শুনতে চেয়েছিলেন বছরের পর বছর ধরে। একই সঙ্গে 4টি আটকে থাকা সিবিআই তদন্ত আনলক হয়েছে, যেগুলো বছরের পর বছর ধরে আটকে ছিল, ফাইল জমেছিল, কেউ এগোতে দেয়নি, সেগুলো আবার চালু হলো। এবং পার্ক সার্কাস বা তিলজলায় যখন অশান্তি শুরু হলো, নতুন সরকার কিন্তু এক মুহূর্ত দেরি করেনি, ডজন ডজন গ্রেফতার হয়েছে, সেন্ট্রাল আর্ম পুলিশ ডিপ্লয় হয়েছে। মুখ্যমন্ত্রী সরাসরি বললেন, কোনো মব ভায়োলেন্স সহ্য করা হবে না, কোনো এক্সেপশন নেই। আর কলকাতার ডেপুটি পুলিশ কমিশনার শান্তনু সিনহা বিশ্বাসও গ্রেপ্তার হয়েছেন ল্যান্ড গ্র্যাবিং মামলায়। ভাবুন, একজন সিটিং ডেপুটি কমিশনার গ্রেপ্তার। এটা বাংলায় আগে কিন্তু হয়নি। বাংলার মানুষ এতদিন যা চেয়েছিলেন, একটা গভর্নমেন্ট যেটা ভয় পাবে না, যেটা দলের রং না দেখে ইন্ডিপেন্ডেন্ট ভাবে ল অ্যান্ড অর্ডার রাখবে, সেই সিগন্যাল প্রথম 15 দিনেই দেওয়া হচ্ছে। আপনারা কতজন এই পদক্ষেপগুলো দেখে চমকে গেছেন? এবার আসি একটা বিষয় যেটা বাংলার প্রতিটা পরিবারকে ছুঁয়েছে, মেয়েদের সুরক্ষা, নারী সুরক্ষা। 2024 সালে আরজিকরের ঘটনার পর বাংলার মায়েরা, মেয়েরা রাস্তায় নেমেছিলেন রাত 12টায়, রাত দখল, মোমবাতি হাতে। তাদের দাবি ছিল, আমরা ন্যায় চাই,
এই কথাটা সেদিন শুধু স্লোগান ছিল না, এটা ছিল একটা চিৎকার, একটা জমানো কষ্টের বিস্ফোরণ। সেই চিৎকার কি শোনা গেছে? নতুন মুখ্যমন্ত্রী এসে প্রথমেই তিনি একটা কমিশন গঠন করেছেন। শুধু নাম দেওয়া কমিশন নয়, ওমেন অ্যান্ড চিলড্রেনদের বিরুদ্ধে অপরাধ তদন্তের জন্য একটা ডেডিকেটেড বডি। তার চেয়ারপারসন করা হয়েছে রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জিকে। কিন্তু সবচেয়ে বড় চমকটা ছিল অন্য জায়গায়। মেম্বার সেক্রেটারি হিসেবে নিয়োগ করেছেন দময়ন্তী সেনকে। মনে পড়ছে দময়ন্তী সেন কে? এই নামটা বাংলার অনেকের মনে আছে। 2012 সালে পার্ক স্ট্রিট রেপ কেস, সেই সময় দময়ন্তী সেন ছিলেন কলকাতা পুলিশের একজন সিনিয়র পুলিশ অফিসার। তিনি সেই মামলায় সত্যের জন্য লড়েছিলেন। তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে বলা হয়েছিল যে দাবিয়ে দাও, কিন্তু তিনি এটাকে ছোট্ট ঘটনা মনে করেননি, সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। তখন তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, আর তারপর যা হবার সেটাই হয়, তাকে ট্রান্সফার করে দেওয়া হয়। খুব ভালো লাগলো দেখে যে আজ তাকে আবার ডাকা হয়েছে। যে অফিসার সত্যের জন্য লড়তে গিয়েছিল, একসময় তাকে কোণঠাসা করে দেওয়া হয়েছিল, তিনি আজ সবচেয়ে গুরুত্বপূর্ণ পজিশনে। এটা নতুন সরকারের তরফ থেকে একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ, এবং এই সিলেকশন প্রসেসে পাবলিক কিন্তু খুবই খুশি। কিন্তু সিলেকশন তো হলো, এই কমিশনের কাজ কি হবে? শুধু নতুন কেস নয়, পুরনো কেসও দেখা হবে। যে মামলাগুলো চাপা পড়ে গিয়েছিল, যে তদন্তগুলো কোথাও আটকে ছিল, যে পরিবারগুলো বছরের পর বছর দরজায় দরজায় ঘুরেছেন কিন্তু কেউ শোনেননি, তাদের কথা শোনা হবে। এর পাশাপাশি আরেকটা সিদ্ধান্ত হলো, রাজ্যের সমস্ত সরকারি বাস, এখানে কিন্তু মহিলাদের যাতায়াত ফ্রি, বিনামূল্যে, কোনো টিকিট লাগবে না। ভাবুন একবার, এই সিদ্ধান্তটা বিভিন্ন মহিলাদের প্রতিদিনের জীবনে একটু হলেও কিছুটা স্বস্তি তো আনবেই। কিন্তু এখানে একটা কথা বলা দরকার, কমিশন গঠন হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, বাসে ট্রাভেলও ফ্রি হয়েছে, এগুলো সবই প্রথম পদক্ষেপ। বাংলার মেয়েরা, তারা চায় মেয়েরা যেন রাতে বাইরে বেরোতে ভয় না পায়। তাদের হাসপাতাল হোক বা পাড়ার গলি হোক, যে কোনো জায়গায় ভয় ছাড়া নিরাপদে হাঁটতে পারে। আর সেই নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই বদল আসছে কিনা সময় বলবে, কিন্তু শুরুটা ভালোই হয়েছে। আর এই শুরুটা দেখে বাংলার মানুষ অন্তত একটু আশার আলো দেখছে। বাংলায় একটা শব্দ আছে যেটা গত কয়েক বছরে সবচেয়ে বেশি শোনা গেছে, সিন্ডিকেট। কিন্তু সিন্ডিকেট মানে শুধু ইট বালি আর পাথর নয়, সিন্ডিকেট মানে শুধু রাস্তার ধারের চাঁদাবাজি নয়। সিন্ডিকেট ছিল একটা পুরো সিস্টেম, একটা ইনভিজিবল নেটওয়ার্ক, যেটা ঢুকে গিয়েছিল বাংলার প্রতিটি কোণে কোণে। চাকরি চাই, সিন্ডিকেটকে টাকা দাও। ব্যবসা করতে চাও, সিন্ডিকেটকে টাকা দাও। বাড়ি বানাতে চাও, সেখানেও সিন্ডিকেটকে টাকা দাও। ধরুন আপনারই জমি, আপনারই বাড়ি, কিন্তু সিন্ডিকেটকে টাকা দিতে হবে। এমনকি নিজের পাড়ায় শান্তিতে থাকতে চাও, তাহলেও দলের লোককে খুশি রাখতে হবে। এই সিস্টেমটা এতটাই স্বাভাবিক হয়ে গেছিল যে মানুষ ধরেই নিয়েছিলেন এটাই বুঝি বাংলার নতুন নিয়ম। কিন্তু সবচেয়ে বড় সিন্ডিকেট কোথায় ছিল জানেন? শিক্ষা ব্যবস্থায়, এডুকেশনে। এসএসসি স্ক্যান্ডেল, হাজার হাজার ছেলে মেয়ে পড়াশুনো করছেন, পরীক্ষা দিয়েছেন, মেরিট লিস্টে নাম উঠেছে, কিন্তু চাকরি পাননি, কারণ তাদের টাকা ছিল না। আর যাদের টাকা ছিল, তারা পরীক্ষা না দিয়েও চাকরি পেয়ে গেছেন। বাবা জমি বিক্রি করেছেন, মা গয়না দিয়েছেন, ছেলে বা মেয়ের টাকা নিয়ে গেছেন, আর শেষে জানা গেছে চাকরি হয়, টাকাও ফেরত আসেনি। এই ব্যথাটা কতটা গভীর সেটা শুধু সেই পরিবারগুলো জানেন যারা এটার মধ্যে দিয়ে গেছেন। নতুন সরকার প্রথম দিন থেকেই এই জায়গায় হাত দিয়েছে। প্রথম কাজ, একটা ইনস্টিটিউশন করাপশন কমিশন গঠন করা। চেয়ারপারসন হয়েছেন রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বসু। এই কমিশনের কাজ কি? শুধু নতুন দুর্নীতি ধরা নয়, পুরনো সব দুর্নীতিরও হিসাব নেওয়া হবে। রিক্রুটমেন্ট স্ক্যান্ডাল, সিন্ডিকেট নেটওয়ার্ক, পলিটিক্যাল ইনফ্লুয়েন্সে কি কি অ্যাডমিনিস্ট্রেশনে কাজ হয়েছে, পাবলিক সিস্টেমে যত অনিয়ম হয়েছে, সমস্ত কিছু। এর পাশাপাশি চলবে রাজ্য জুড়ে ক্র্যাকডাউন, ইলিগাল কোল মাইনিং, স্যান্ড মাইনিং, আর্মস নেটওয়ার্ক, এক্সপ্লোসিভ র্যাকেট, আর পাড়ায় পাড়ায় যে তোলাবাজি চলতো, সেই তোলাবাজি সিন্ডিকেটও এর আওতায়। এর বিরুদ্ধে একযোগে অভিযান শুরু হবে, ইনফ্যাক্ট হয়ে গেছে। পশু স্মাগলিং, যেটা বছরের পর বছর ধরে চলছিল, সীমান্তের ওপারে গরু পাচার, রাতের অন্ধকারে পুলিশ দেখেও দেখতো না, কারণ দেখলে বিপদ, সেই নেটওয়ার্ক ভাঙার কাজ শুরু হয়ে গেছে। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন এলো রিক্রুটমেন্টে। নতুন সরকার বলল, আর কোনো ব্যাকডোরে এন্ট্রি নেই, চাকরি হবে মেরিটের বেসিসে, রিটেন এক্সামে জোর দেওয়া হবে, ইন্টারভিউয়ে কম ওয়েটেজ, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, পরীক্ষার্থীরা তাদের ওএমআর শিট, মানে যে পরীক্ষার যে শিট, তার একটা কার্বন কপি পাবেন। এই একটা সিদ্ধান্তের মানে কি বুঝতে পারছেন? আগে কি হতো, ওএমআর শিট জমা দিতেন, তারপর কি হলো কেউ জানতো না, নম্বর বদলে যেত, মেরিট লিস্ট বদলে যেত, কিন্তু কোনো প্রমাণই থাকতো না। এখন কার্বন কপি থাকলে প্রমাণও থাকবে, ম্যানিপুলেশন করা কঠিন হবে। আর দীর্ঘদিন বন্ধ থাকার পর WBCS এক্সিকিউটিভ এক্সাম
খুব নামকরা এক্সাম, এটার ডেটও ঘোষণা হয়ে গেছে 14 জুন 2026। ট্রান্সপারেন্ট এবং মেরিট বেসড রিক্রুটমেন্টের প্রতিশ্রুতি সহ গ্যারান্টি আছে। বছরের পর বছর সাধারণ মানুষ অভিযোগ করছেন জমি নেওয়ার পরও বহু প্রমোটার ফ্ল্যাট দেননি, আর রাজনৈতিক প্রভাব ও দুর্নীতির কারণে ভুক্তভোগীরা ন্যায় বিচার পান। এই কালকের ঘটনা ভবানীপুরের 80 বছরের প্রবীর মুখোপাধ্যায়ের মতো মানুষদের অভিযোগ দেখাচ্ছে যে বাংলায় রিয়েল এস্টেটের দুর্নীতি কতটা গভীরে ঢুকেছিল। শুভেন্দু অধিকারী জনতার দরবার শুরু করেছেন, যেখানে সাধারণ মানুষ সরাসরি নিজেদের সমস্যা, দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ এখানে জানাতে পারবেন ডাইরেক্টলি। চাকরি দুর্নীতি থেকে জমি, ফ্ল্যাট, প্রতারণা, বিভিন্ন ইস্যুতে মানুষের অভিযোগ শোনার জন্য এই উদ্যোগকে জনসংযোগ ও জবাবদিহির নতুন প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা হচ্ছে। এটা একটা সিগন্যাল, সিস্টেম বদলাচ্ছে। অন্তত এই 15 দিনে চেষ্টা তো হচ্ছে। এটা দেখেই পাবলিক কিন্তু এখনো পর্যন্ত খুব খুশি। পাবলিক অ্যাকচুয়ালি অবাক হয়ে যাচ্ছে যে এটা কি তারা সত্যিই দেখছে। এবার বাংলার একটা ছোট্ট গল্প বলি। কলকাতার চিংড়িঘাটা অরেঞ্জ লাইন মেট্রো এয়ারপোর্ট পর্যন্ত যাবে। বহু মানুষের স্বপ্ন কলকাতাতে এয়ারপোর্ট পর্যন্ত ডিরেক্ট মেট্রো। ট্রাফিক জ্যাম থেকে মুক্তি, সময়ও বাঁচবে, শহর এগোবে। কিন্তু একটা জায়গায় আটকে গেল সব। 366 মিটার, মাত্র 366 মিটার। ভেবে দেখুন, একটা ছোট্ট স্ট্রেচ চিংড়িঘাটাতে এটুকু কাজ হচ্ছিল না বছরের পর বছর ধরে। কেন? ল্যান্ড অ্যাকুইজিশন, বিউরোক্রেটিক ডেডলক, সেন্টার স্টেট কোঅর্ডিনেশনের অভাব। কেউ কাউকে ছেড়ে কথা বলছে না, ফাইল যাচ্ছে, ফাইল আসছে, কিন্তু কাজ হচ্ছে না। 366 মিটারের জন্য একটা পুরো এয়ারপোর্ট করিডোর আটকে ছিল। এটাই ছিল বাংলার ইনফ্রাস্ট্রাকচারের গল্প, দুঃস্বপ্ন। ছোট ছোট জায়গায় আটকে থাকা, আর সেই আটকে থাকার কারণ খুঁজতে গেলে দেখা হতো পলিটিক্যাল কোনো ইচ্ছাই নেই, সেন্টার স্টেট সম্পর্ক ভালো নয়, আর সবচেয়ে বড় কথা কেউ দায়িত্ব নিতে চাইছে না। নতুন সরকার আসার পর সেই 366 মিটারের কাজ শুরু হয়ে গেছে। যে জট বছরের পর বছর ছিল সেটা খোলা শুরু হয়ে গেছে। একই সাথে ভিআইপি রোড কৈখালিতে আরেকটা মেট্রোর কাজ আটকে ছিল, সেটাও শুরু হয়ে গেছে। কিন্তু এখানেই শেষ নয়। রেলওয়ে, বাংলার লাইফলাইন। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন ট্রেনে যাতায়াত করেন, নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গল, জেলা থেকে শহর। কিন্তু বহু বছর ধরে বাংলায় নতুন কোনো রেল প্রজেক্ট ঘোষণা হলেও কাজ আটকে থাকতো। এবার একে একে 4টে বড় রেলওয়ে প্রজেক্ট অনুমোদন চলে এসছে অলরেডি। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি নতুন রেল লাইন। নর্থ বেঙ্গলে কানেক্টিভিটি বাড়বে। সাঁতরাগাছি থেকে জয়পুর, খড়গপুর হয়ে কানেক্টিভিটি। শিল্পাঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। শালবনী থেকে আদ্রা তৃতীয় রেল লাইন, প্রায় 107 কিলোমিটার। আর চিংড়িঘাটা মেট্রো, যেটার কথা তো বললাম। প্রজেক্টগুলো কি শুধু ট্রেন চলাচলের জন্য? না, এর পিছনে একটা বড় বার্তা আছে। এগুলো হচ্ছে ইনভেস্টমেন্টের সিগন্যাল। যে রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার ভালো সেখানে ইন্ডাস্ট্রি আসবে, ফ্যাক্টরি আসবে, চাকরি আসে, মানুষ থাকে। বাংলা অনেক বছর ধরেই সেই সিগন্যাল দিতে পারেনি, এবার দিচ্ছে, এবং সেই কারণেই ইনভেস্টমেন্ট আসেনি। ভেবেই দেখুন, টাটাকে তো তাড়িয়ে ছাড়া হয়েছিল, কিন্তু তারপরে টাটার পরে আর কেউ এসেছে কি? আর বর্ডার, বাংলাদেশ সীমান্ত, বহু বছর ধরে বিএসএফ চাইছিল সীমান্তে ফেন্সিং করতে, কিন্তু জমি পাচ্ছিল না। আগের সরকার জমি দেয়নি, কারণ যাই হোক কাজ হয়নি। নতুন সরকার প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নিয়েছে, 600 একর জমি বিএসএফ কে হ্যান্ডওভার করা হয়েছে। এবং শুধু হ্যান্ডওভারই নয়, তাকে ডেডলাইনও দেওয়া হয়েছে 45 দিনের মধ্যে। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সকে জানানো হয়েছে 45 দিনের ডেডলাইন। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। আগে কি হতো? সিদ্ধান্ত হতো, অ্যানাউন্সমেন্ট হতো, তারপর ফাইল আটকে থাকতো। কেউ জানতেও পারতো না কতদিন লাগবে, কতদিনে শেষ হচ্ছে। এবার কিন্তু ডেডলাইন আছে, পাবলিককে বলা হয়েছে, মানে ফুল অ্যাকাউন্টেবিলিটি। আর সেন্টার স্টেট সম্পর্কের কথাটা এখানে বলা দরকার। আগে সরকার এবং কেন্দ্রের ছিল সংঘাতের, প্রতিটা প্রজেক্টে টানাটানি, প্রত্যেকটা ফান্ডে বিবাদ। এই টানাটানিতে ক্ষতি হয়েছে আলটিমেটলি কিন্তু বাংলার সাধারণ মানুষের। নতুন সরকার সেই সংঘাতের জায়গায় কোঅর্ডিনেশন আনছে, একটা ভালো সম্পর্ক আনছে, কেন্দ্রের সঙ্গে মিলে কাজ করছে। প্রধানমন্ত্রী এসে যখন ডাবল ইঞ্জিনের কথা বলেছিলেন, এটাই তার মানে। দুটো ইঞ্জিন একদিকে চললে গাড়ি এগোয়, উল্টো দিকে টানলে গাড়ি থেমে যায়। বাংলার গাড়ি বহুদিন সেই জন্য থেমেছিল। এখন দুটো ইঞ্জিন একদিকে চলছে, অন্তত শুরুটা সেই দিকেই। আমরা তো সেই জন্য আশা রাখতেই পারি, তাই না? এবার আসি বাংলার হারানো প্রজন্মের কথা। বাংলার লাখ লাখ তরুণ তরুণী গ্র্যাজুয়েশনের পরে বছরের পর বছর শুধু প্রিপারেশনে নিয়ে যাচ্ছে, কিন্তু চাকরি নেই। কখনো রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে, কখনো কোর্ট কেস, কখনো দুর্নীতির অভিযোগ। অনেকের বয়স 30 থেকে 35 পেরিয়ে গেছে। তাই নতুন সরকারের বড় সিদ্ধান্ত, সরকারি চাকরির এজ লিমিট 40 থেকে বাড়িয়ে 45 করা হয়েছে। যারা
বছরের পর বছর রিক্রুটমেন্ট ডিলের মধ্যে আটকে ছিলেন, তাদের কাছে এটা একটা নতুন সুযোগ। এর পাশাপাশি চালু হচ্ছে 7th পে কমিশন, সরকারি কর্মীদের বেতন কাঠামো আপডেট হচ্ছে। তবে ফোকাস শুধু গভর্নমেন্ট জবে নয়, চাই প্রাইভেট ইনভেস্টমেন্টও, ম্যানুফ্যাকচারিং, লজিস্টিক্স, মাইক্রো এসএমই বা টেকনোলজি সেক্টর। এখানে ইনভেস্টমেন্ট আনার কথা হচ্ছে এবং প্রাইভেট জব বাড়ানোরও কথা হচ্ছে। বাংলা থেকে বাইরে চলে যাওয়া স্কিল্ড ইউথ, তাদেরকে ফিরিয়ে আনার কথা উঠে এসেছে। বাংলার যে ক্রিয়েটিভ মানুষজন আছেন, সেলফ এমপ্লয়েড যারা কাজকর্ম করেন, তাদেরকে ফর্মাল ইকোনমির সাথে যুক্ত করার চেষ্টা হচ্ছে। তাদের ট্রেনিং, তাদের লো ইন্টারেস্ট লোন, তাদের মডার্ন টুলকিট, তাদের ডিজিটাল পেমেন্ট এবং মার্কেট অ্যাক্সেসের বিভিন্ন সাপোর্ট দেওয়ার কথা হয়েছে। বাংলার যুব সমাজ কি তাহলে আবার ভবিষ্যৎ নিয়ে কনফিডেন্স ফিরে পেতে পারে? এবার একটা সহজ প্রশ্ন করি, আপনি যদি অসুস্থ হন, গুরুতর অসুস্থ, আর আপনার কাছে টাকা না থাকে, তাহলে কি হবে? বাংলার লক্ষ লক্ষ পরিবারের কাছে এই প্রশ্নের উত্তর ছিল অন্ধকারে। বড় হসপিটাল, বড় বিল, আর সেই বিল দেওয়ার ক্ষমতা নেই। তখন হয় ধার করো, নয়তো জমি বেচো, নয়তো চিকিৎসা ছেড়ে দাও, ভগবান ভরসা। ভারতের বাকি রাজ্যগুলোতে এই সমস্যার একটা সমাধান ছিল, আয়ুষ্মান ভারত। কেন্দ্রের এই ফ্ল্যাগশিপ হেলথ ইন্স্যুরেন্স স্কিম প্রতি পরিবারকে প্রায় 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বিনামূল্যে সুযোগ করে দেওয়া হবে। কিন্তু বাংলায় এই স্কিম ছিল না। কেন ছিল না সেটা নিয়ে অনেক রাজনৈতিক কথা আছে, কিন্তু সেই রাজনীতির মাঝে যা হয়েছিল, বাংলার গরিব মানুষ বা সাধারণ মধ্যবিত্ত একটা বড় সুবিধা থেকে বঞ্চিত হয়েছিলেন বছরের পর বছর। নতুন সরকারের প্রথম ক্যাবিনেট মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়, আয়ুষ্মান ভারত এখন বাংলায় চালু হবে। একে একে বিভিন্ন সেন্টারের যে স্কিমগুলো আটকে ছিল বাংলায়, সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট হতে শুরু করেছে। কিন্তু ওয়েলফেয়ারের গল্পটা এখানেই শেষ নয়। লক্ষ্মীর ভাণ্ডার আগের সরকারের খুব জনপ্রিয় স্কিম ছিল, মহিলাদের মাসিক ভাতা। বাংলার অনেক পরিবার এই টাকার ওপর নির্ভরশীল। নতুন সরকার এসে এটা বন্ধ করে দেবে, অনেকেরই এটা ভয় ছিল, কিন্তু সেটা হয়নি। বরং সরকার অন্নপূর্ণা নামে একটা নতুন ওয়েলফেয়ার মডেল নিয়ে এসেছে লক্ষ্মীর ভাণ্ডারের বিকল্প হিসেবে। বিস্তারিত ডিটেলস পরে আসছে, কিন্তু সিগন্যাল হলো মহিলাদের সহায়তা বন্ধ হচ্ছে না। এর পাশাপাশি কিছু সামাজিক সিদ্ধান্ত এসেছে। ওবিসি কোটা স্ট্রাকচার সংশোধন হয়েছে। আগের সিস্টেমে লিগ্যাল ডিসপিউট ছিল, নতুন সরকার সেটাকে রিভাইজ করে দিয়েছে। আর কাস্ট সার্টিফিকেট, এটাও রিভিউ করা হচ্ছে। আগের বছরগুলোতে যে সার্টিফিকেটগুলো দেওয়া হয়েছিল সেগুলোকে ভেরিফাই করা হবে। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে রিলিজিয়ান বেসড ইনসেন্টিভ স্কিম, যেগুলো স্পেসিফিক ধর্মের মানুষদের জন্য ছিল, সেগুলোকে বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটা একটা বড় পদক্ষেপ। এই সিদ্ধান্তগুলো নিয়ে আলোচনা হচ্ছে, বিতর্ক হচ্ছে, কেউ খুশি, কেউ চিন্তিত। এটাই স্বাভাবিক। বড় পরিবর্তন মানেই সবাই একমত হবেন না। তবে একটা বিষয় পরিষ্কার, নতুন সরকার ওয়েলফেয়ার আর গভর্নেন্সের একটা নিজস্ব ডিরেকশন দেখানোর চেষ্টা করছে, একদম আলাদা, নতুন ধরনের। এবার এখানে একটু থামি। আমরা এতক্ষণ দেখলাম ল অ্যান্ড অর্ডার, মেয়েদের সুরক্ষা, দুর্নীতির বিরুদ্ধে লড়াই, চাকরি, ইনফ্রাস্ট্রাকচার, স্বাস্থ্য, এই 6টা বড় বিষয় নিয়ে একের পর এক সিদ্ধান্ত। কিন্তু এই সিদ্ধান্তগুলোর পিছনে আরো একটা বাস্তবতা আছে, সেই কথাটাই এখনো বলা হয়নি। এই যে মানুষ এতদিন আনন্দিত, এই আনন্দটা কোথা থেকে আসছে? শুধু কি নতুনের এক্সাইটমেন্ট, নাকি এর পিছনে বছরের পর বছরের একটা জমানো কষ্ট আছে? সেই কষ্টটার গল্প না বললে এই আশার গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে। 2011 সালের মানুষ পরিবর্তনের আশা নিয়ে ভোট দিয়েছিলেন, সেই বুদ্ধিজীবী পথে নেমেছিলেন। 2026-এ আবার সেই একই শোনা যাচ্ছে, এবার বদলাবে। কিন্তু এই দুই সময়ের মাঝে বাংলার অনেক মানুষের মধ্যে হতাশা আর ক্ষোভ জমেছিল। অনেকের অভিযোগ ছিল সাধারণ মানুষের জীবনে রাজনৈতিক প্রভাব খুব বেশি বেড়ে গেছিল। লোকাল বিজনেসেস থেকে রিক্রুটমেন্ট, বহু জায়গায় সিন্ডিকেট কালচার নিয়ে অভিযোগ উঠছে। অনেকে মনে করতেন যোগ্যতার পাশাপাশি পলিটিক্যাল কানেকশন এটাও একটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয় চাকরি নিয়ে। এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যামে বহু চাকরি প্রার্থী অভিযোগ করেন স্কুলে কে টিচার হবে, কোন কলেজে কে অ্যাডমিট হবেন, এমনকি টেক্সট বুকে কি পড়ানো হবে, সবকিছু পিছনেই ছিল একটা ইনভিজিবল হ্যান্ড, সিন্ডিকেট। হসপিটালে সেখানেও সিন্ডিকেট। কোন কোম্পানির মেডিসিন কিনতে হবে, কোন সাপ্লাইয়ের কাছ থেকে ইকুইপমেন্ট আসবে, সব ঠিক করা হতো ওই সিন্ডিকেট থ্রু। ডাক্তারও জানতেন, কিন্তু কেউই মুখ খুলতেন না। টলিউডেও, হ্যাঁ, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিতেও কোন ছবি হবে, কে হিরো হবে, কে সুযোগ পাবেন, কে পাবেন না, একটা পুরো নেক্সাস ছিল। যারা সেই নেক্সাসের বাইরে ছিলেন তারা জানতেন প্রতিভা থাকলেও সুযোগ নেই। এই ইস্যু শুধু পলিটিক্স বা কোর্টের বিষয় ছিল না, এটা হাজার হাজার পরিবারের
হতাশার কারণ হয়ে ওঠে। ওমেন সেফটি নিয়েও মানুষের ক্ষোভ ধীরে ধীরে বাড়ছিল। পার্ক স্ট্রিট, কামদুনি, সন্দেশখালী, কসবা ল কলেজের মতো একের পর এক ঘটনা মানুষ দেখেছেন। আর বহু মানুষের অভিযোগ ছিল কঠোর পদক্ষেপের বদলে অনেক সময় ভিকটিমের কণ্ঠস্বরই চাপা পড়ে গেছে, দায় অন্যদিকে ঘোরানো হয়েছে। এই পারসেপশনটাই ধীরে ধীরে মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন বাড়িয়েছে। আর তারপর আসে আরজি কর ইনসিডেন্ট। অভয়ের মৃত্যুর ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দেয়। অনেক মানুষের কাছে এটাই ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট বাংলার জন্য। লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছিলেন। নারী নিরাপত্তা, হসপিটাল সিকিউরিটি আর তদন্তের স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠেছিল। এইসব ঘটনার পর বাংলার একাংশের মধ্যে একটা অনুভূতি তৈরি হয়েছিল, এবার পরিবর্তন দরকার। দীর্ঘদিনের রাজনৈতিক সংঘাত, দুর্নীতির অভিযোগ আর প্রশাসনিক অচলাবস্থা এখান থেকে বেরিয়ে আসার দাবি জোরালো হতে থাকে। সেই কারণেই আজ অনেক মানুষ নতুন সরকারের দিকে আশা নিয়ে তাকিয়ে আছেন। তবে সেই আশার সঙ্গে একটা বড় প্রশ্নও আছে, সত্যি কি এবার পরিস্থিতি বদলাবে? বিশ্বাস করা যাবে? শুরুতে বলেছিলাম টিভি সিরিয়ালের টিআরপি কমে গেছে, কারণ অনেক মানুষ এখন বাংলা পরিবর্তনটাই দেখছেন। কি হচ্ছে, কতটা হচ্ছে সেটা বোঝার চেষ্টা করছেন, এবং কত দ্রুত হচ্ছে সেটাও সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার। গত 15 বছরে বাংলাকে নিয়ে অনেক অভিযোগ, হতাশা আর রাজনৈতিক সংঘাত দেখা গেছে, কিন্তু একই সাথে একটা কথাও সত্যি, বাংলার সম্ভাবনা, বাংলার ট্যালেন্ট আজও দেশের সেরাদের মধ্যে। আইটি বলুন, সায়েন্স বলুন, এআই, বিজনেস, রিসার্চ, কালচার, বিশ্বের বিভিন্ন জায়গায় বাঙালিরা নিজেদের প্রমাণ করেছেন। প্রশ্ন হলো, সেই ট্যালেন্টের জন্য কি বাংলা আবার সুযোগ তৈরি করতে পারবে? এআই, ডেটা সেন্টার, টেকনোলজি ইনভেস্টমেন্ট, স্টার্ট আপ ইকোসিস্টেম, এগুলো কি বাংলায় গড়ে উঠতে পারে? বিশ্বের বড় বড় কোম্পানি কি আবার বাংলায় ইনভেস্টমেন্ট করতে চাইবে? কলকাতা কি আবার ইস্টার্ন ইন্ডিয়ার টেকনোলজি ও বিজনেস হাব হতে পারে? বাংলার মানুষ কিন্তু স্বভাবগতভাবেই ক্রিয়েটিভ মানুষ, বিশাল বুদ্ধি। সিনেমা, মিউজিক, লিটারেচার, আর্ট, ডিজাইন, দুর্গাপুজো, হ্যান্ডিক্রাফট, বাংলার কালচারাল স্ট্রেংথ পুরো পৃথিবী চেন। এই ক্রিয়েটিভিটিকে যদি ট্যুরিজম, মিডিয়া, ডিজাইন আর একটা কালচারাল ইকোনমির সঙ্গে যুক্ত করা হয়, তাহলে কত নতুন কাজই না তৈরি হতে পারে, তাই না? বাংলার তরুণরা কি আবার সেই এন্টারপ্রেনার হওয়ার স্বপ্ন দেখতে পারবেন? আর যদি এগ্রিকালচার দেখা হয়, এখানে তো জমি উর্বর, এত কৃষি সম্ভাবনা, কিন্তু কৃষক কি সত্যি ন্যায্য দাম পাচ্ছে? মডার্ন সাপ্লাই চেন এবং গ্লোবাল মার্কেট অ্যাক্সেস যদি এনে দেওয়া হয়, এখানেও কিন্তু খুব উন্নতি হতে পারে। এডুকেশনও খুব গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন, এখানেও কিন্তু আইআইটিও আছে, আইআইএমও আছে, বিভিন্ন দেশের লোক এখানে এসে পড়তে থাকে। তো সেই বাংলার কি আবার এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করতে পারা যাবে যেখান থেকে শুধু চাকরি প্রার্থী নয়, সায়েন্টিস্ট আসবে, ইনোভেটর আসবে, এন্টারপ্রেনার আসবে, বা হয়তো কোনোদিন গ্লোবাল লিডার বেরিয়ে আসবেন এখান থেকে। রবীন্দ্রনাথ লিখেছিলেন, চিত্ত জেতা ভয় শূন্য, উচ্চ জেতা শির। এই লাইনগুলো শুধু কবিতার জন্য নয়, অনেক মানুষের কাছে এটা এমন একটা বাংলার স্বপ্ন যেখানে মানুষ নিরাপত্তা, সম্মান আর সুযোগ নিয়ে বাঁচতে পারবেন। আজ বাংলার অনেক মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছে। মানুষ চাইছেন ল অ্যান্ড অর্ডার ভালো হোক, ইনভেস্টমেন্ট আসুক, চাকরি বাড়ুক, এডুকেশন আরো ভালো হোক, আর বাংলা এগিয়ে যাক। হ্যাঁ, মানুষ এখনো কিন্তু পুরো বিশ্বাসটা আনতে পারছে না, সতর্ক আছে। কারণ বাংলার মানুষ অনেক প্রতিশ্রুতি আগেও শুনেছেন, কিন্তু একই সাথে একটা আশা আবার ফিরে আসছে। যদি গভর্নেন্স সত্যিই বদলায়, যদি এক্সিকিউশন আর ডেলিভারি ঠিকঠাক হয়, তাহলে কি বাংলা আবার দেশের অন্যতম সেরা রাজ্য হতে পারে? ইতিহাস বলে, বাংলা যখন এগিয়েছে তখন পুরো ভারত পথ দেখেছে। তাই আজ প্রশ্নটা শুধু রাজনৈতিক নয়, প্রশ্নটা হলো, বাংলা কি আবার নতুন একটা যুগের শুরু দেখতে চলেছে? উত্তরটা সময় দেবে, কিন্তু এই পরিবর্তন যদি সত্যি বাস্তবে পরিণত হয়, তাহলে ইতিহাস আবার বাংলার মাটিতেই লেখা হবে। আপনি কি মনে করেন, এই সরকার কি সত্যি বাংলা করতে পারবে, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে বসে আছি? কমেন্ট করে জানান। আমি কিন্তু প্রতিটা কমেন্ট পড়ি। আপনার যদি মনে হয় এই ভিডিওটা কোনো বন্ধুর বা পরিবারকে কাউকে দেখানো উচিত, অবশ্যই শেয়ার করুন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।